যাদের চাকরি গিয়েছে তাদের 3 মাসের মধ্যে যে পুনরায় নিয়োগের যে প্রশ্নটা বা যে বক্তব্যটা এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে আপনাদের প্রবলেমটা সলভ হয়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে আপনাদের প্রবলেমটা সলভ হয়। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আজ আমরা একটা কনফিউশন দূর করব এবং এই গোটা আলোচনায় আমরা আপনাদের জানাবো এই যে রাজ্য রাজনীতি তোলপাড় করে দেওয়া এসএসসি মামলার রায়ে এক্স্যাক্টলি কী বলা হলো এবং এই এসএসসি মামলার রায় গোটা বাংলায় কী প্রভাব ফেলছে। আমি এই ঘটনার বা এই আলোচনার শুরুতে প্রথমে বলতে চাইব, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এসএসসি মামলার যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে সেই রায় অনুযায়ী 26,000 প্রায় 26,000 অর্থাৎ 25,752 জনের চাকরি বাতিল হয়েছে এবং একমাত্র সোমা দাস, যিনি কিনা ক্যান্সার পেশেন্ট, বীরভূমের নলহাটির পরীক্ষার্থী, যিনি শিক্ষিকা, তার চাকরি কেবলমাত্র বহাল আছে। বাদ বাকি 25,752 জনের গোটা প্যানেলটাই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট, অর্থাৎ হাইকোর্টের যে রায় সেটাই বহাল থাকলো। এবার প্রশ্ন উঠছে, আমরা যেটা গতকাল দেখেছিলাম, বারবার করে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল যে 3 মাস সময়সীমার মধ্যে তাদের আবার পরীক্ষা নেওয়া হবে, আবার তাদেরকে পুনরায় নিয়োগের ব্যবস্থা করা হবে। এই বিষয়ে একটা কনফিউশন দূর করব। সুপ্রিম কোর্টের রায়ে এমন কিছু বলা নেই। আবার স্পষ্ট করছি, সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু এমন কিছু বলা নেই এবং সুপ্রিম কোর্টের রায়ে যেটা পরিষ্কার করে বলা আছে, যোগ্য এবং অযোগ্যদের একটি ভাগ করা হয়েছে। সেই ভাগটা কিভাবে সেটাও আমি বলবো। এই যোগ্য এবং অযোগ্যদের যে ভাগ করা হয়েছে সেই ভাগ অনুযায়ী যোগ্যদের টাকা ফেরত দিতে হবে না এবং অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে 4 মাসের মধ্যে, 4 সপ্তাহের মধ্যে 12% সুদে, অর্থাৎ 1 মাসের মধ্যে 12% সুদে তাদের টাকা ফেরত দিতে হবে। এবং সুপ্রিম কোর্ট ওই রায়ে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই যে 3 মাসের যে বিষয়টি, সেটা কিন্তু কেবলমাত্র যারা পুরনো সরকারি চাকরিজীবী, যারা ওই পুরনো সরকারি চাকরি ছেড়ে এই 2016 এসএসসি প্যানেলে চাকরি করছিলেন, তাদেরকে অন্য পুনরায় যে পুনর্বহাল অর্থাৎ যে চাকরি ছেড়ে তিনি এসেছিলেন সেই চাকরিতে ফেরতের জন্য আবেদন করতে পারবে তারা এবং এই প্রক্রিয়া 3 মাসের মধ্যে সারতে হবে। এইটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এই কনফিউশনটা দূর করতে হবে যে যারা পরীক্ষার্থী ছিল, যাদের চাকরি গিয়েছে, তাদের 3 মাসের মধ্যে যে পুনরায় নিয়োগের যে প্রশ্নটা বা যে বক্তব্যটা এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। এসএসসির কাছে কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্টস নেই। ওএমআর শিটের কোনো রকম কোনো স্ক্যান্ড কপি এবং ডকুমেন্টস কিন্তু এসএসসির কাছে নেই। এবং এবার প্রশ্ন উঠবে যে তবে এই যোগ্য অযোগ্য বাছাই হলো কীভাবে? হ্যাঁ, সিবিআই এসএসসি দফতরে হানা লাগিয়ে সিবিআই এসএসসির বিভিন্ন কর্তাদের গ্রেফতার করে, জিজ্ঞাসাবাদ করে, তদন্ত চালিয়ে এসএসসির কিছু সাদা খাতা উদ্ধার করে, কিছু নথি উদ্ধার করে এসএসসি অফিস থেকে। সেই নথিগুলো থেকে এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেও বেশ কিছু নথি উদ্ধার হয়। সমস্ত গোটা যে প্রক্রিয়া, সেই গোটা কাণ্ডে, এই যে দুর্নীতি কাণ্ডে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল বা গোটা প্রক্রিয়া যে তদন্ত হয়েছিল, সেই তদন্তের মাধ্যম থেকে কিছু সাদা খাতা এবং কিছু নথি উদ্ধার করে সিবিআই এবং সিবিআই এই নথিগুলোকে যাচাই করে তারা যে নামগুলো পায় সেই নাম অনুযায়ী তারা 2024 সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টকে জানায় যে এই যে তালিকা, যে গ্রুপ সি, গ্রুপ বি এবং নবম, দশম, দ্বাদশ, একাদশে যে র্যাঙ্ক জাম্প, ওএমআর শিট বিকৃত এই যে তালিকাটা আছে তারা পেশ করে নাম সহ। তাদের মধ্যে কিন্তু কিছু কিছু চাকরি আগেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাদেরকে সরিয়ে দিতে বলে, সেই জন্য কিন্তু এসএসসি তার আগেই তাদেরকে বঞ্চিত করেছিল, তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। যে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে এবং যেভাবে আমি জোট ছাড়িয়ে রেখেছিলাম তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। একটু আগে আমাদের শুভেন্দুবাবু বলেছেন, আমাদের নেতা, সেখানে যে কিভাবে এদেরকে ধরা যায়, এখনো ধরা যায়, যে কারা চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে, এসবগুলো সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে। এই যে লিস্ট যে পাওয়া গিয়েছিল সেই লিস্ট অনুযায়ী যারা যোগ্য, যারা অযোগ্য তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। ফলে যারা এই লিস্টে যারা বিভিন্ন তৃণমূল নেতাদের টাকা খাইয়ে বা বিভিন্ন তৃণমূল নেতাদের টাকার মাধ্যমে চাকরিটা পেয়েছিল, তারা কিন্তু বেশ কিছু সংখ্যা রয়েছে এখনো যাদের ওএমআর শিট পাওয়া যায়নি। ফলে তারা কিন্তু বেনিফিট অফ ডাউটটা পাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে কিছু সংখ্যা রয়েছে এরকম যাদেরকে কিন্তু এখন অবধি টাকা দিতে হবে না, অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখন অবধি পাওয়া যায়নি
তাদেরকে এখন অবধি টাকা দিতে হচ্ছে না। ফলে সুপ্রিম কোর্টের রায় এটা স্পষ্ট যে যারা এখনো অবধি কলঙ্ক পাওয়া গেছে অর্থাৎ টেন্টেড, তাদেরকে টাকা ফেরত দিতে হবে, এবং যাদের বিরুদ্ধে কোনো কলঙ্ক এখনো অবধি পাওয়া যায়নি তারা বেনিফিট অফ ডাউট পাচ্ছে, অর্থাৎ তাদেরকে টাকা ফেরত দিতে হবে না। এবং আরও একটা বিষয় আমি বলে রাখতে চাইবো, এইবার যারা অযোগ্য তাদের প্রশ্ন তো শেষ, কারণ তারা আর কোথাও পরীক্ষায় বসতে পারবে না, তাদেরকে আর নেওয়া হবে না। কিন্তু যারা যোগ্য এখনো অবধি, যাদের গায়ে কোনো কলঙ্ক নেই, অর্থাৎ যারা টেন্টেড নয়, তাদের কি হবে? একটা প্রশ্ন যেটা উঠেছিল যে 3 মাসের মধ্যে নিয়োগ, সেটা তো বলেই দিলাম সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। তবে তাদের ক্ষেত্রে যে বিষয়টা খোলা রেখেছে সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। সেক্ষেত্রে 2016 প্যানেলের এই যে যোগ্য অথচ চাকরিহারা, চাকরিচ্যুত, তাদের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা খোলা রেখেছে, এবং তাদের ক্ষেত্রে এই যে পরীক্ষা দেওয়ার যে সুযোগ, সেখানে কিন্তু বয়সের ছাড়সীমা তারা পাবেন, কিন্তু তারা ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গেই পরীক্ষা দেবে, যদি পাস করে তাদেরকে নিয়োগ করা হবে। এই প্রসেস কিন্তু খোলা রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে এই প্রসেসে কিন্তু প্রশ্ন থাকছে যে যারা আজ থেকে 10 বছর আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ একাদশ কিংবা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ 10 বছর আগে যারা চাকরির পরীক্ষা দিয়েছিল, যেমন ভৌত বিজ্ঞান, অঙ্ক, বিভিন্ন সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, হোয়াট এভার ইট ইজ, যেসব সাবজেক্টগুলোর জন্য পরীক্ষা দিয়েছিল, এই 10 বছরে তাদের সেই চর্চাটা কি আছে? বা এই 10-15 বছরে তাদের যে চর্চাটা যদি না থাকে, সেক্ষেত্রে তারা যদি ওই ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে পরীক্ষা দিয়ে চাকরি না পায়, তাদের ভবিষ্যৎ কি? কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য? সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি। আর কি বলার থাকতে পারে? আমি কিভাবে প্রমাণ দেবো? 7 বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব? 7 বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, সে কি আজকে 7 বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে? সব মিলিয়ে এই প্যানেল বহির্ভূত চাকরি, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে চাকরি, ওএমআর শিট বিকৃত, র্যাঙ্ক জাম্প, এই সমস্ত বিষয়ে কিন্তু হাইকোর্ট প্রথম রায় দেয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাক ও সাব্বির রশিদের বেঞ্চ যে রায় দেয়, সেই রায় কিন্তু এক প্রকার বহাল থাকলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কিন্তু এই গোটা প্রক্রিয়াকে একটা বিপুল দুর্নীতি, অর্থাৎ ম্যানিপুলেটেড দুর্নীতি, সিস্টেম্যাটিক ফ্রড বলে উল্লেখ করেছে। পাশাপাশি রাজ্যের জন্য এটা কিন্তু একটা বৃহৎ কলঙ্ক, এই যে কলঙ্কিত অধ্যায়, এর আগে কিন্তু কখনো বাংলা দেখেনি। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে যে ক্যাবিনেটের অনুমতি নিয়ে এই যে নিয়োগ হয়েছিল, যখন সরকার বুঝতে পারলো যে দুর্নীতি হয়েছে, তখন এই দুর্নীতিটা চাপা দিতে যারা আন্দোলনকারী কিংবা যারা প্যানেলের বাইরে ছিল, তাদেরকে কিন্তু নিয়োগ দেয়। সেখানেও দুর্নীতি করে সরকার। এবং এই যে নিয়োগটা দেয়, এই নিয়োগে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, এবং তারপর এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। এই রায়ে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে আগামী 8ই এপ্রিল কিন্তু এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, এবং এই মামলার শুনানি দিয়ে কিন্তু তাকিয়ে থাকবে গোটা রাজ্য। তার কারণ এই সুপার নিউমেরিক পোস্টের যে মামলা, সেই মামলায় কিন্তু জড়িয়ে যেতে পারে সরকারের বৃহৎ নেতা কিংবা মন্ত্রীও। তৃণমূলের বড় মাপের নেতা কিংবা মন্ত্রীও কিন্তু এই মামলায় জড়িয়ে যেতে পারে। তার কারণ এই গোটা যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, সেই পোস্টে কিন্তু এই সুপার নিউমেরিক পোস্টের কিন্তু অনুমতি দিয়েছিল ক্যাবিনেট। ফলে এখানে কিন্তু জড়িয়ে যেতে পারে মন্ত্রিসভা। সেই বিষয়ে কিন্তু নজর রাখছে গোটা রাজ্য, নজর রাখছে আমরাও, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।